টিম ইন্ডিয়ার ভিত্তি কি নড়ে গেছে? এটা কি গৌতম গম্ভীরের প্রাইভেট একটা ল্যাবরেটরি হয়ে গেছে? কারণ কি এটা কিন্তু আমার কথা না, অনেকের প্রশ্ন কিন্তু এখন হচ্ছে ভারতীয় টিমকে নিয়ে এত ছয় নয় কেন করতেছেন গৌতম গম্ভীর? এটা তো করার কথা ছিল না। যে ভারতীয় টিম এই উচ্চ শিখরে ছিল, কেন আজকে বর্তমানে তারা একদম ধুলোয় মিশে গেছে? এই প্রশ্ন উত্তর কি কেউ কাউকে দিতে পারবে? কারণ কি গৌতম গম্ভীর নিজেকে এতটাই উপরে মনে করতেছেন, কিন্তু তিনি তো এতটাই ছোট মানের মানুষ না। খেয়াল করে দেখবেন তার যে অর্জন ছিল 2007 বিশ্বকাপে তিনি যে ধরনের একটা ইনিংস খেলেছিলেন, বুঝতেই পারতেছেন ওই ইনিংস যদি পাকিস্তানের সাথে তিনি খেলতে না পারতেন 73 রানের ইনিংসটা, তাইলে কিন্তু 2007 বিশ্বকাপে ভারত কিন্তু জয়লাভ করতে পারত না। এমনকি 2011 বিশ্বকাপ যদি তাকান, ওই বিশ্বকাপেও কিন্তু 97 রানের যে একটা ইনিংস তিনি খেলেছিলেন, ওই ইনিংসের কারণে কিন্তু ভারত কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে মুম্বাইয়ের মাটিতে কিন্তু ট্রফি জিততে পারছিল দীর্ঘ অনেক বছর পর। সুতরাং বুঝতেই পারতেছেন ওই দুইটা মেজর ইনিংস কিন্তু ভারতকে দুইটা মেজর ট্রফি এনে দিয়েছিল। এখন এটার কারণে কিন্তু আপনি বলতেই পারেন যে গৌতম গম্ভীর কিন্তু বড় মানের প্লেয়ার। শুধুমাত্র এইগুলো না, এগুলো তো হাইলাইটেড দুইটা ইনিংস, কিন্তু তার অগণিত ইনিংস রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ভারত কিন্তু বড় বড় জয় কিন্তু পাইছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটাকে যে আপনি ছোট করে দেখবেন সেটার কিন্তু কোনো সুযোগ নাই। আবার অ্যাজ এ ক্যাপ্টেন কলকাতার হয়ে তিনি কিন্তু কলকাতাকে দুইটা ট্রফি এনে দিচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু চারটিখানি কথা না। আপনি আইপিএল এর মঞ্চে আইপিএল এর মতো একটা দলকে বা একটা ফ্র্যাঞ্চাইজিকে আপনি ট্রফি এনে দিবেন, এটা কিন্তু যে কেউ আনতে পারে না। সুতরাং তার মাঝখানে যে ক্যালিবার আছে সে নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমি করতে পারতেছি না। এমনকি অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ কোচ তিনি 2024 সালে আবার কিন্তু কলকাতাকে আরেকটা ট্রফি এনে দিচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটির মাঝখানে যে দক্ষতা আছে সেটা কিন্তু আপনি ভুলেও কিন্তু অস্বীকার করতে পারবেন না। তাহলে এমন কেন হচ্ছে 2025 সালে আইসা এমন কেন হচ্ছে যে 2024 সালে নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে আপনি 3-0 ব্যবধানে হোয়াইট হাউস হয়েছেন, এমনকি 2025 সালে একই ব্যবধানে 2-0 ব্যবধানে আপনি আবার হোয়াইট হাউস হতে যাচ্ছেন? কারণটা কি? এর পেছনে লজিকটা কি? লজিকটা একটাই, আপনি আপনার টিমটার সাথে যে ধরনের ছয় নয় করতেছেন, যেভাবে পরিবর্তন করতেছেন সেটা কিন্তু ক্রিকেটের সাথে যায় না। ক্রিকেট কিন্তু এমন একটা জিনিস, এখানে অভিজ্ঞতা এমনকি নতুন প্লেয়ারের সংমিশ্রণে এমন একটা দল থাকতে হবে যের উপর ভিত্তি করে আপনি দলটাকে সামনে দিয়ে এগিয়ে নিতে পারবেন। আপনি যদি বিরাট কোহলির মতো প্লেয়ার, এমনকি রোহিত শর্মার মতো বড় মানের প্লেয়ারকে আপনি যদি দল থেকে বের করে দিতে চান, এমনকি নতুনদেরকে নিয়ে যদি একটা দল বানাতে চান, তখন কিন্তু আপনি ফেসে যেতে পারেন, যেটা কিন্তু আপনি এখন দেখতেছেন। খেয়াল করে দেখবেন কিং কোহলি তার মতো প্লেয়ার কি 9000 ক্লাবে যাওয়ার পরে টেস্ট থেকে অবসরে যাওয়ার কথা, কিন্তু তিনি যাইতে বাধ্য হয়েছেন। কারণ কি? তিনি ওই ধরনের পারফরমেন্স দিতে পারতেছেন না। প্রথমত পারফরমেন্স দিতে পারতেছেন না, এটার পেছনে একটা কারণ হচ্ছে আপনারা যে ধরনের পিচ বানাইতেছেন ওই পিচের উপর আসলে রান করা সম্ভব না, এটা একটা কারণ। তারপরে মাথায় যদি বন্দুক রেখে বলেন তোমাকে আজকে ভালো খেলতে হবে, তখন কিন্তু ভাই ভালো খেলা সম্ভব না। এই যে একটা প্রেশার, মানসিক প্রেশারের কারণে কিন্তু তিনি ওই ধরনের ভালো পারফরমেন্স তিনি দিতে পারেন নাই। আপনি আবার রোহিত শর্মাকে বলতেছেন তোমার বয়স হয়ে গেছে, তোমাকে ড্রপ করে দিব, তোমাকে এখন বসে যেতে হবে। তিনি কিন্তু ওই কাজটাই করতেছেন। কারণটা কি? খেয়াল করে দেখেন তিনি কত বড় মানের প্লেয়ার। দীর্ঘ 8 মাসের ব্যবধানে, অল্প 8 মাসের ব্যবধানে তিনি কিন্তু ভারতকে দুইটা ট্রফি এনে দিয়েছেন, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা টি20 বিশ্বকাপ। এই টি20 বিশ্বকাপ কিন্তু আবার গৌতম গম্ভীর আমলে আসেনি, সেটা কিন্তু আবার রাহুল দ্রাবিড়ের আমলে আসছে। সুতরাং বুঝতেই পারতেছেন কেন এই দুজন বড় মানের প্লেয়ারকে আপনি দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছেন। তারপরে দলের মাঝখানে আপনি যে ধরনের পরিবর্তন আনার চেষ্টা করতেছেন অলরাউন্ডার দ্বারা, সেটা কিন্তু কোনোভাবে কাম্য না। খেয়াল করে দেখেন বর্তমানে কিন্তু দলের মাঝখানে 5 থেকে 6 জন একটি অলরাউন্ডার আছে, যার কারণে দলটা কিন্তু একটা শেক অবস্থানে পড়ে গেছে। আপনি যে একটা দল নিয়ে টি20 খেলেন ওই দলে 4 থেকে 5 জন অলরাউন্ডার থাকে, এমনকি টেস্ট ম্যাচও আপনার 4 থেকে 5 জন অলরাউন্ডার থাকে। সুতরাং বুঝতেই পারছেন এই সকল কারণে কিন্তু স্পেশালিস্ট বোলার, স্পেশালিস্ট ব্যাটসম্যানের কিন্তু অভাব। আপনি খেয়াল করে দেখেন যখন গৌতম গম্ভীরের আমল ছিল তখন কিন্তু দলটাতে এতগুলো অলরাউন্ডার ছিল না। এমনকি আপনি যদি আগে যান 10-15 বছর আগে যান, ওইখানে কিন্তু 1 থেকে 2 জন অলরাউন্ডার হলেই কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান দল এত বেশি অলরাউন্ডারের উপর নির্ভরশীল হয়ে গেছে, এই কারণে কিন্তু কেউই ভালো ব্যাটিং করতে পারতেছে না, কেউ ভালো বোলিং করতে পারতেছে না। চলে প্লেয়ার দিয়ে কিন্তু দলটা সাজানো হচ্ছে। এই কারণে কিন্তু দলটার আজকে এত অবনতি। খেয়াল করে দেখবেন এছাড়া অন্য কোনো কারণ কিন্তু আপনি খুঁজেই পাবেন না। আপনি যদি প্রপার ব্যাটসম্যান দিয়ে খেলানো হতো, দেখেন করুণার কিন্তু একটা কথা বলেছেন যে ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স, তাকে কিন্তু আপনারা চান্স দিয়েছেন। কোথায় দিয়েছেন হচ্ছে আপনারা ইংল্যান্ডে বাড়িতে। তাকে যদি আজকে সাউথ আফ্রিকার সাথে ঘরের মাটিতে খেলতে দিতেন তিনি কিন্তু ভালো খেলতে পারতেন। সরফরাজ খান যে কিনা ইন্ডিয়ার বর্তমানে সবচেয়ে ভালো স্পিন বল খেলতে পারে, তাকে আপনারা কোনো সুযোগই দিলেন না। একবার সুযোগ দিয়েছেন, তিনি নাকি ড্রেসিং রুমে কি একটা কথা বলছেন, এই কারণে তার উপর রাগ করে তাকে দল থেকে বের করে দিয়েছেন। এরপরে মায়াঙ্ক আগরওয়াল, এই প্লেয়ারটার কি অপরাধ আমি তো সেটাই বুঝতে পারলাম না। খেয়াল করে দেখবেন এই প্লেয়ারটির অ্যাভারেজ কিন্তু দেশের মাটিতে 70, এমনকি দেশের বাইরে 40। তাইলে কেন আপনারা এই প্লেয়ারটিকে দল থেকে ছিটকে ফেলে দিলেন? এই সকল কারণে কিন্তু আজকে ভারত কিন্তু হোঁচট খাচ্ছে। 3 নম্বর পজিশনে কাকে খেলাবেন, সেটা লাল বলে হোক সেটা সাদা বলে হোক, সেই কথাই কিন্তু আপনি এখনো স্থির করতে পারতেছেন না। বিশেষ করে লাল বলে তো এক ম্যাচে আপনি ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছেন, এক ম্যাচে আবার অন্য কাউকে খেলাচ্ছেন। যে ওয়াশিংটনকে এক ম্যাচে 3 নম্বর খেলালেন, অন্য ম্যাচে আবার 8 নম্বরে খেলাতেছেন। ভাই যার প্রতি ওই ধরনের ফেথই নাই, তাহলে আপনি কেন তাকে 3 নম্বর পজিশনে খেলালেন? আবার যেহেতু খেলাচ্ছেন ঠিক আছে, পরের ম্যাচে আবার 8 নম্বর পজিশন, এটা কি কোনোভাবে সম্ভব? এই ধরনের কাজের কারণে কিন্তু আপনি কিন্তু দলটাকে নষ্ট করে ফেলতেছেন। কিন্তু গৌতম গম্ভীর যে ছোট মনের মানুষ, ছোট মন না মানে ছোট কাজের মানুষ, সেটা কিন্তু না। এরকম যদি হতো তাহলে কিন্তু বিজেপি কিন্তু তাকে টিকিট দিত না। 2019 সালে কিন্তু তিনি মেম্বার অফ পার্লামেন্ট হতে পারছেন। 2019 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 5-6টা বছর কিন্তু তিনি রাজনীতির সাথে অ্যাক্টিভলি
ছিলেন, এমনকি এই 5-6 বছরে এতটা বিতর্কের সাথে তিনি জড়িয়ে পড়ছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অনেকেই জানেন তিনি যে ধরনের পোস্ট দিয়েছেন টুইটারে, এগুলো কিন্তু সারা বিশ্ব কাঁপিয়ে ফেলেছিল যে তিনি এতটাই একরোখা বা তিনি যেভাবে কথা বলতে পারেন তার মুখে কোনো ধরনের কথাই আটকায় না ভাই। সেটা ভারত পাকিস্তান নিয়ে হোক, সেটা দেশের ভিতরে কোনো রাজনৈতিক ইস্যু হোক, তিনি এমনভাবে কথা বলেন সেটা কিন্তু একদম ঠোঁটকাটা স্বভাবের মতো। কিন্তু ভাই তিনি যে ছোট মানুষ সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণটা কি, ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড যাকে বলা হয় এর হিসাবে কিন্তু 4 নম্বর অ্যাওয়ার্ড কিন্তু তার পকেটে, পদ্মভূষণ। তাকে কিন্তু 2019 সালে ভারতীয় সরকার কিন্তু এই অ্যাওয়ার্ডটা প্রদান করছে। সুতরাং বুঝতেই পারতেছেন অ্যাজ এ হিউম্যান বিং তার যে অ্যাচিভমেন্ট, তার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু অমাইক। এমনকি তার কিন্তু একটা বৃদ্ধাশ্রম রয়েছে, তিনি কিন্তু বৃদ্ধাশ্রমে প্রত্যেক মাসে সম্ভবত ভারতীয় টাকায় 2 কোটি রুপি কিন্তু তিনি খরচ করেন। সুতরাং বুঝতেই পারতেছেন তার কন্ট্রিবিউশন কিন্তু অনেক। এই জন্য কিন্তু তাকে অনেকটা মানুষ সম্মান করে। কিন্তু সম্মানের জায়গায় কিন্তু আপনি যদি ক্রিকেট টিমটাকে ওইভাবে চালাতে না পারেন তখন কিন্তু মানুষ কিন্তু আপনাকে ভালোবাসা দিবে না। আজকে যদি আপনি নিউজিল্যান্ডের সাথে হারার পরে যদি অন্তত এই সিরিজটাতে যদি আপনি ভালো করতে পারতেন তাহলে কিন্তু আপনার দিকে মানুষ আঙ্গুল দিয়ে দেখাতে পারতো না যে আপনি খারাপ কাজ করতেছেন। মানুষ তো বলবেই ভাই। কারণটা কি, আপনি যেভাবে অলরাউন্ডার দিয়ে দল চালাতেছেন, এমনকি যেভাবে সিনিয়র প্লেয়ারদেরকে আপনি দল থেকে বাদ করে দেওয়ার পরিকল্পনা করতেছেন, এমনকি নতুনদের আপনি সম্মান দিতেছেন, কিন্তু সিনিয়র প্লেয়ার যারা বিরাট কোহলির মতো প্লেয়ার যারা 9,000 উপরে টেস্ট রান করছে, 13-14,000 উপরে ওডিআই রান করছে, এমনকি 80টার উপরে সেঞ্চুরি আছে, এরকম একটা প্লেয়ার যদি সুন্দরভাবে বিদায় নিতে না পারে, এমনকি টুইটারে যদি টুইট করে বলতে হয় যে এটাই আমার লাস্ট ম্যাচ, বা খেলার পরে যদি বলতে হয় আমি আর খেলবো না, তখন কিন্তু সবার মনে একটা চাপা কষ্ট থাকে। অ্যাজ এ ফ্যান আমার মনে কষ্ট আছে, যিনি খেলোয়াড় বিরাট কোহলির কথা বলতেছে তার মনে তো অবশ্যই কষ্ট থাকবে। রোহিত শর্মার কথা কি বলবো, তার মতো ভদ্র প্লেয়ার তো হয়ই না। সুতরাং বুঝতেই পারতেছেন মাঠের মাঝখানে কোহলি না হয় একটু এগ্রেসিভ, কিন্তু তার মতো শান্ত স্বভাবের মানুষ তো হয় না। কিন্তু শান্ত স্বভাব কিন্তু আবার গৌতম গম্ভীরের মাঝখানেও আছে। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু মাঠে কোনো হাসি খুশি কোনো ভাবে কিন্তু তার মাঝখানে দেখা যায় না। কিন্তু এটা কোনো যে চাপা স্বভাবের মানুষের বহিঃপ্রকাশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটা মানুষ ঠান্ডা স্বভাবের মানুষ খুব কুলকাম অবস্থা থাকে, এর মানে এই না যে তার ভিতরে কোনো মানে কুচক্র কাজ করতেছে না। কুচক্র যদি কাজ না করতে তাহলে সিনিয়র প্লেয়ারদের তিনি বাদ দিতেন না, নতুনদের নিশ্চিত তিনি সামনে আগানোর এই ধরনের পরিকল্পনা করতেন না। সুতরাং বুঝতেই পারছেন আবার কিছু প্লেয়ার তার পছন্দের প্লেয়ার থাকতে পারে, যেরকম হাসির টানা হতে পারে, যেরকম অন্য কোনো দু একটা প্লেয়ার থাকতে পারে, এছাড়া তো হইতেই পারে না। মোহাম্মদ শামি তার তো এরকম করে বয়স হয়ে যায় না, তাকে তো আরেকটা সুযোগ দেওয়া দরকার ছিল, তার মতো প্লেয়ারকে আপনার সুযোগ দিলেন না। সুতরাং বুঝতেই পারতেছেন ক্রমান্বয়ে কিন্তু ভারতীয় দল কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আজ থেকে 3-4 বছর আগে বা 5 বছর আগে যখন কোহলির আমলে ভারতীয় দলের পেস ইউনিটটা এতটাই শক্তিশালী ছিল, কিন্তু বর্তমানে দেখেন এক জাসপ্রীত বুমরার উপর এতটাই লোড দেওয়া হয়, তিনি ছাড়া অন্য কোনো বলারই নেই। কারণটা কি, মোহাম্মদ সিরাজ এক ম্যাচে ভালো বল করেন তো 3-4 ম্যাচে খারাপ বোলিং করেন। সুতরাং বুঝতেই পারতেছেন ওই ধরনের ইউনিট কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন না। আপনি আইপিএল দিয়ে এত প্লেয়ার তৈরি করতে পারতেছেন, কিন্তু কোনো প্লেয়ারের প্রতি আপনি ওই ধরনের ফেট আপনি তৈরি করতে পারতেছেন না, বা ওই ধরনের সময় আপনি দিতে পারতেছেন না। এর কারণে কিন্তু দলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি আপনি যদি সিনিয়রদের সাথে এরকম আচরণ করেন তাহলে তো নতুনদের সাথে কোন ধরনের আচরণ করতে পারেন, সেই যে একটা ভয় যে কাজ করে মনের ভিতরে, ওই ভয় থেকে কিন্তু ভালো ক্রিকেট কিন্তু দেশকে উপহার দেওয়া কিন্তু সম্ভব না। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে ধরনের প্যানিক ক্রিয়েট করে থাকেন, যে ধরনের এক্সপেরিমেন্ট তিনি চালান, অনেকেই কিন্তু বলতেছেন এখন ভারতীয় টিম কিন্তু আর টিম নেই, সেটা কিন্তু একটা ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যদি ল্যাবরেটরি চালান তাহলে ঠিক আছে, আর যদি একটা ভারতীয় দল চালান তখন কিন্তু তাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে, কিংবা ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিবে। সেটাই কিন্তু আজকেও 2 দিন পরও সেটা কিন্তু অবাঞ্ছিত সত্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।